প্লিজ আমাকে মারবেন না, আমি খুব অসুস্থ। আমি অসুস্থ হওয়ার পর আপনাকে অনেক ডেকেছি, নেটগুলোকে কল করতে বলেছি, কিন্তু আপনি ধরেননি, তাই বাবার সাথে চলে এসেছি। আমাকে মারবেন না প্লিজ। নিলয় স্তব্ধ। মেয়েটা তাকে এত ভয় পায় কই? আগে তো ছিল না এমন ভয়, এখন কেন এত ভয় পায়? নিলয় এত সব না ভেবে দাঁড়ালো যে না রোজিকে ধরতে যাবে, তেমনি রোজি লাফ মেরে উঠে দাঁড়ালো। ভয় ক্রমশ দেওয়ালের দিকে পিছুতে লাগলো। নিলয় এক পা এগোলো, রোজি দুই পা পেছুচ্ছে। রোজি বলতে লাগলো, আমাকে মাফ করে দিন, আমি এখনই আপনার সাথে চলে যাচ্ছি, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। বলতে বলতে রোজি দেওয়ালে মিশে গেল, নিচে বসে পড়ল দেওয়াল ঘেঁষে। নিলয় একটু এগিয়ে গিয়ে রোজিকে আস্তে করে দাঁড় করালো। রোজি ভয়ে কাঁপছে। নিলয় রোজির চুলগুলো ধরে একটু উপরে তুলো। ভয়ে কষ্টে আতঙ্কিত হয়ে রোজির নাক লাল হয়ে যাচ্ছে। নিলয় স্নেহ ভরা স্পর্শ দিল রোজির কপালে। রোজি চোখ বন্ধ করে ফেল। রোজির কপালে একটা চুমু দিল। রোজি নাকে একটা চুমু দিল, দুগালে দুইটা চুমু দিল আর বলল, রোজ। রোজি তাকালো, স্তব্ধ সে। নীরজ তাকে আবারও সেই নামে ডাকছে। স্তব্ধতা ভেঙে আবার ডাকলো, রোজ উত্তর দিবে না? কি কি? নিলয় খুশি হলো, বলল, ভয় পাচ্ছ? জি জি। কেন? আপনি মারবেন আমায়? না না জান, আমি মারবো না। আপনি তো মাফিয়া, আমাকে মেরে ফেলতে পারেন সাথে চলে এসেছি বলে। নিলয় হাসলো, চমৎকার একটা হাসি দিল, বলল, জান, তোকে যদি আমি মেরে দেই, আমি থাকবোটা কার সাথে? তো এতদিন এমন করলেন কেন? নিলয় একটু মুখটা নিচু করে বলল, ভুল বুঝে, তবে আমার ভুল এখন ভেঙে গিয়েছে। আমি অনেক অনুতপ্ত, আমাকে একটু মাফ করে দিবে বউ? কি ভুল? অজানা থাকা ভালো, সকল কিছু জানতে নেই। নিলয় আবার বলল, আমি যে মাফিয়া, তুমি কি এটা আগে থেকে জানতে না? না। বলতে বলতে রোজের মনে পড়ে গেল সেদিন বক্সের কথা। ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, কেন এসছেন? কেন এসছে? কার কাছে? কি চান যার কাছে এসব করে? দেখো রোজ, ওটা আমি ছিলাম না, ওটা অন্য কেউ ছিল। ওটা এআই দিয়ে তৈরি। বলে নিজের পকেট থেকে নিজের ফোনটা বের করে সেই ধরনের একটি ভিডিও চালু করলো, যেখানে দেখা যাচ্ছে সেটা নিলয় নয়, অন্য কেউ, যার ফেসের সাথে নিলয় ফেস জুড়ে দিয়েছে। এটা দেখে রোজির চোখে পানি চলে আসলো, যে মানুষটাকে সে ভুল ভাবলো। রোজি তড়াক করে নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিলয় রোজিকে জড়িয়ে ধরল, মাথায় একটা চুমু দিল। সরি জান। ইটস ওকে। বললে না যে এখনো সেই ব্যাপারটা? কি? মাফ করনি এখনো? করেছি তো। তাহলে বলছো না কেন কথাটা? কোন কথা? বুঝতে পারছি না তো। ওটা জান, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। নিলয়, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কেন অজ্ঞান হয়েছো? আমি বলতে পারি না, তবে মনে হয় দুর্বলতায়। না জান। বলে নিলয় একটা রিপোর্ট দিল রোজির হাতে। রোজি হাতে নিল, নিয়ে দেখতে লাগলো। দেখে রোজির চোখে পানি চলে আসলো, তার দিকে তাকালো। নিলয়, আমি প্রেগন্যান্ট। বলে মেয়েটা কাঁদতে শুরু করতে নিলেই নিলয় রোজিকে একটানে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। শুষে নিতে থাকলো তার প্রিয় নারীর কষ্টগুলো। রোজিও রেসপন্স করতে লাগলো নিলয় চুলগুলো খামচে ধরলো, আর নিলয়ের হাতে বিছন রোজির শরীরের উপর তা তো আছেই। অনেকক্ষণ পর নিলয় রোজিকে চালো, দুজনেই হাঁপাচ্ছে। তারপর নিলয় রোজিকে বলল, রাতে খেয়েছিলে? না, কেন? সন্ধ্যায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বউয়ের খিদে লাগেনি বুঝি? বাচ্চাটা জিজ্ঞেস না করে আগে আমারটা? আগে ফ্যাক্টরি, তারপর প্রোডাক্ট। মানে? তুমি হলে ফ্যাক্টরি, আর তোমার পেটে আমার প্রোডাক্ট। তুমি সুস্থ থাকলে আমি প্রোডাক্ট পাবই। ছি। দুজনেই খুনসুটি করতে করতে অনেকক্ষণ পেরিয়ে যায়। কিছুক্ষণ পর নিলয় রোজি নিচে নেমে আসে। রোজির বাবা দাঁড়িয়ে পড়েন আর বলেন, রোজিমা, এখানে এসে ওই ছেলের কাছ থেকে এখনই আসো। কেন বাবা? তুমি ওর কাছে থাকতে চাও? আমি ওনার কাছে থাকতে চাই, ওনাকে আমি মেনে নিয়েছি। রোজির বাবা আর কি বলবেন। তিনি ভেবেছিলেন মেয়ে তার, এই ছেলে ও এ বিয়েকে মানে না। এখন মেয়ে মেনে নিয়েছে, তিনি বাধা হয়ে কেন দাঁড়াবেন? এরই মধ্যে মেয়ে আবার প্রেগনেন্ট। দরকার নেই এত বাড়াবাড়ি করার, তাই তিনিও মেনে নিলেন। শুধুমাত্র হুম বলে জায়গা করলেন।
রোজির মাও নিলয়কে আর রোজিকে বসে খাবার দিতে লাগলো। নিলয় নিজে কি খাবে? নিলয় খালি রোজিকেই খাওয়াচ্ছে, এটা ওটা দিচ্ছে, মাছ বেছে দিচ্ছে। রোজির মা এই জিনিসটা দেখে খুবই অবাক হলেন, কেননা রোজি মাছ বেছে খেতে পারে না, তার মধ্যে যদি হয় এটা আবার ইলিশ মাছ। তিনি খুবই মুগ্ধ হলেন। দুজন খাবার খেয়ে দেয়, কুশল বিনিময় করে উপরে চলে গেল। উপরে গিয়ে নিলয় রোজিকে ফ্রেশ করিয়ে আনে। নিলয় রোজিকে টেনে নিজের বুকে নিয়ে অনেক গল্প করে। গল্প করতে করতে রোজি ঘুমিয়ে যায়। এটা দেখে নিলয় রোজির মাথায় শব্দ করে একটা চুম খায়। তারপর নিলয়ও ঘুমের দেশে পাড়ি জমায়। সকাল সকাল নিলয় আর রোজি পাশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। তারা দুজন সকালে উঠে ফ্রেশ হয়ে, এরই মধ্যেই নিলয়ের খুনসুটি তো আছেই। নিলয় রোজির যে কোনো কাজেই তাকে বিরক্ত করছে, এটা সেটা বলছে। এরই মাঝে রোজি তৈরিও হয়ে যায়। নিলয় রোজিকে ফলের জুস এগিয়ে দেয় আর বলে, খাও এটা। না, আমি এটা খাবো না। কেন? এগুলো খেতে ইচ্ছে করে না তো। নিলয় রোজির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জান, আমার বাচ্চা কষ্ট পাবে তো। এটা না খেলে কষ্ট পাবে না। খাও প্লিজ আমার সুন্দরী। না। খাও আমার পাখি। না। খাও আমার বউজান। না বললাম তো, তাই না? নিলয় এবার একটু রেগে বলল, খাবে নাকি না? না। অন্য উপায়ে খাওয়াতে হবে বলে নিজে কিছুটা জুস মুখে নিল। তারপর রোজি ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বেচারি কি আর করবে, জুসগুলো গিলে নিল। বেচারি কথা বলতে না পেরে মুখ দিয়ে শব্দ করতে লাগলো। নিলয় অনেকক্ষণ পর চালো। রোজি চেঁচাতে লাগলো, ছি, আপনি কি করলেন? আবার করব। এখন বলো খাবে এটা নাকি আবার তাই করব? না না না, দিন, খাচ্ছি। নিলয় জুসটা এগিয়ে দিল। রোজি নাক চেপে সেটা খেয়ে ফেললো। তারপর দুজন বের হলো রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো। রোজির বাবা নিচে বসা। রোজি বাবার কাছে গেল আর বলল, বাবা, আমরা যাচ্ছি। তার মানে তুমি তাকে মেনে নিয়েছো? জি বাবা। রোজির বাবা দাঁড়ালেন, মেয়ের মাথায় হাত বুলালেন, মেয়ের মুখে তাকিয়ে থাকলেন। কালকে রোজির মা সব বলেছেন। নিলয় কি কেয়ার করে তার মেয়ে, এর কোনো আশা দাঁড়ানো মুখ কালো করে রেখেছে রোজি চলে যাবে বলে। তিনি আশাকে ডাকলেন, দুই মেয়েকে জড়িয়ে ধরলেন, বুকে চেপে ধরেন মেয়েদের মাথা, চোখটা একটু ভেজা ভেজা। অনেকক্ষণ মেয়েকে ধরে রাখলেন সেভাবে। কিছুক্ষণ যেতে তিনি নিলয়কে ডাকলেন। নিলয়ের হাতে রোজির হাত তুলে দিতে দিতে বললেন, নাও, ও আজ থেকে তোমার। আমার মেয়েকে সামনে রেখো। বাচ্চা মেয়ে আমার অনেক ভালোবাসে, স্নেহের সাথে বড় করেছি। তবে তোমার উপর আমার বিশ্বাস আছে। এর আগে যা হয়েছে মাফ করে দিও আমায় বাবা। ছি ছি, কি বলছেন? আমি কিছু মনে করিনি। আর আপনার মেয়ে, এর এক ফোঁটা চোখের পানি আমি ফেলতে দিব না। এর মাঝে রোজির মা মুখে আঁচল গুজে আসলেন, কাঁদছেন তিনি। মেয়েটা কালকে এসে আবার চলে যাবে, তার এই ছোট্ট মেয়েটা মা হতে চলেছে। ভাবা যায়। ভাবতে ভাবতে মেয়েকে বুকে নিয়ে বললেন, না বলে থেকে মায়ের কাছে মাঝে মাঝে এসে শরীর খারাপ লাগলে মাকে বলো বা আশাকে বলো, মা চলে আসবো, কেমন? রোজি নিজেও কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা মা, তবে তুমি কাঁদছো কেন? তুই কাঁদছিস কেন? এমনি। আমিও। হুম। কাঁদিস না, শরীর খারাপ লাগবে। তাহলে তুমিও চুপ করো। আচ্ছা। এগুলো বলতে বলতে অনেক সময় অতিবাহিত হয়। অনেকক্ষণ গল্প করে দুজন বের হলো। রাস্তায় গাড়ি চলছে, রোজি এবং নিলয় বসে আছে। দুজনে নিশ্চুপ, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। নিলয়ের বিরক্ত লাগছে যে মেয়েটা এখন একটা কথাও বলছে না। বাবার বাসায় এত কি যে, ওখান থেকে আনলেই মহারানী চুপ হয়ে যায়। নিলয় জানে রোজি রেগে আছে, কেননা মেয়েটা আসতেই এমনি এমনি রাজি হয়নি। নিলয় তাকে ব্ল্যাকমেল করেছে অগত্যা। রোজি হার মেনে লেগেছে, তাই রোজি কিছুটা রাগ নিলয়ের ওপর। এটা বুঝে নিলয় ডাকলো, রোজ, রোজ, কথা বলবে না? নিলয় গাড়ি দাঁড় করালো। গাড়ি থামতে নিলয় রোজিকে টান দিয়ে নিচের দিকে নিয়ে নিলয়ের কোলে বসালো। রাগে চোখ লাল হওয়া শুরু হয়েছে। কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রোজি তো ভয় পেয়েছে, ঠোঁটগুলো কাঁপছে। নিলয়ের দৃষ্টি সেখানে আটকে গেল। কোনো হুঁশিয়ারি না দিয়ে দখল করে নিল ফ্যাক্টরি নানা থুকু থুকু নিজের বইয়ের ঠোঁট। ঠোঁটে ঠোঁট বোলাতে বোলাতে রোজির বুকে কোমরে হাত বোলাতে লাগলো। রোজি আহমক হয়ে গেল। কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। কি বলবে
কি করবে বুঝতে পারছে না। ধাক্কা দিতে লাগলো রোজি, দম বন্ধ হয়ে আসছে তার। কিন্তু নিলয় কি আর তাকে ছাড়ে? কতদিন এগুলোর অনাহারী ছিল ভেবেই আরও গভীর করে স্পর্শ করছে। অনেকক্ষণ পর ছাড়ে নিলয় রোজিকে। মেয়েটা লাল নীল হলুদ হচ্ছে, মেয়েটা শ্বাস নিচ্ছে জোরে জোরে। কিছুটা শান্ত হতেই রোজি চেঁচিয়ে ওঠে, লুচু কোথাকার। নিলয় তো থ মেরে আছে, কি বলবে বুঝতে পারছে না। রোজি আবার বলল, যেখানে সেখানে শুরু হয়ে যান কেন? বউ, আমি যদি যেখানে সেখানে না শুরু হয় লোকজন বুঝতে পারবে যে আমি তোমার হ্যান্ডসাম জামাই। কেন বোঝাতে হবে এটা? না হলে তুমি যে আগুন সুন্দরী, দেখা যাবে আমার বউ নিয়ে লোকজন টানাটানি করছে, তাই না? তাই বলে এত লুচু? বউয়ের কাছে লুচু না হলে বউ তো আমার উপর আঙুল ওঠাবে যে আমার ছোট ভাই এত সুন্দর বউ দেখেও ফুঁসে ওঠে না। কোন ছোট ভাই? আপনার ভাইও আছে? যেই ছোট ভাই ভাবছো, এটা সেই ছোট ভাই না। তাহলে? তুমি যেখানে বসে আছো সেই ছোট ভাই। বলেই চোখ টিপ মারল। রোজি কথা বুঝতে পেরে কান দুটো যেন গরম ধোয়া বের হচ্ছে, গাল নাক রক্তিম হয়ে উঠছে। আর উত্তর দিতে পারল না। তবে রোজির এই রূপ দেখে নিলয় তো পাগল হয়ে যাচ্ছে। নিলয় রোজির কাছে গিয়ে রোজির গলায় মুখ ডুবালো। রোজি কেঁপে উঠল, গলায় নাক ঘষছে নিলয়। রোজি কাঁপছে, কিছু বলতে পারছে না। কথাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে। রোজি কাঁপা কাঁপা গলেই পড়ল, কি করছেন? ছাড়ুন আমায়। নিলয় নেশাক্ত গলেই পড়ল, জান, এমনি তুমি আমায় পাগল করে করে দাও, আবার এর মধ্যে তোমারই কাঁপাকাঁপি ঠোঁট, লজ্জায় লাল হয়ে যাওয়া গাল, রক্তের ফোঁটার মতো নাকের ডগা দেখে, মানে তোমার এগুলো দেখে আমার সব দাঁড়িয়ে যাচ্ছে। কি দাঁড়িয়ে? নিলয় কিছু বলল না। রোজির গলায় মুখ ডুবিয়ে রাখলো, ছোট ছোট চুমু দিতে লাগলো। অনেকক্ষণ এমনি পার হলো। তারপর নিলয় আস্তে আস্তে রোজিকে তুলে উপর সিটে বসালো। তারপর গাড়ি স্টার্ট দিল। নিলয়ের বাড়ির উদ্দেশ্যে ধোঁয়া উড়িয়ে গাড়ি অদৃশ্য হয়ে গেল। চারপাশে বইছে বাতাস, হালকা একটু রোদ্দুর, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। চারদিকটা কেমন যেন হয়ে আছে, তবে গরম লাগছে না, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সেই কারণে আজ ছাদে ওঠা। রোজি নিলয়ের বাড়ি এসেছে আজ 3 দিন হতে চলো। তবে এই লোক বিদেশে গেছে তার কিসের আলতু ফালতু মিটিংয়ের জন্য। লোকটা হঠাৎ চলে গেছে মিটিংয়ে। নিলয় তো সন্ধ্যায় বাসায় চলে আসে। প্রতিদিনই সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে বাসায় চলে আসে। কিন্তু আজ রাত 10টা পেরিয়ে গেল, নিলয়ের আসার নাম গন্ধ না পেয়ে রোজি নিলয়কে কল করলো। নিলয়ের কাছে মিটিং খুবই ইম্পর্টেন্ট হলো, রোজির কাছে এগুলো আলতু ফালতু। এই তো দুপুরবেলা বলছিল ফোনে। আপনি কোথায়? এয়ারপোর্টে। কি? বলে আসতে পারিনি, তবে টেনশন করো না। আমি একা কেমনে থাকবো? তোমার আম্মু আর আশাকে আসতে বলেছি। তাই? হ্যাপি? হ্যাঁ। গুড। কবে আসবেন? বলতে পারছি না। এই আলতু ফালতু জিনিস কবে শেষ হবে? নিলয় ভরকে গেল, কারণ নিলয়ের সাথে মিটিং করার জন্য অনেকে লাইন দিয়ে থাকে। কেননা নিলয় বড় মাপের বিজনেসম্যান, তার বাইরে অনেকগুলো শাখা আছে। তার মধ্যে নিলয় আবার মাফিয়া, নামডাক অনেক বেশি আছে। কি বললা এগুলো আলতু ফালতু? তা নয় তো কি, এগুলোর কারণে আপনি আমার সাথে দূরে দূরে থাকেন। বাসায় আসলে কিছু করতে নিলে আবার লুচু বলবে। না, বলবো না। ওকে, এসে দেখবো। এমনই তাদের মধ্যে অনেকগুলো কথোপকথন হয়। রোজ আরও কিছুক্ষণ ন্যাকামি করে তারপর নিলয়ের কিছু কাজ আসতে নিলয় ফোন কেটে দেয়। কথোপকথনের ইতি ঘটায় রোজি আজকে ছাদে এসেছে। কেননা ছাদে অনেক গাছপালা আছে, যেগুলোতে হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে। সেগুলো পরিষ্কার করছে এবং গাছগুলো দেখছে। এরই মধ্যে চোখে পড়লো বড়ই দেখে, তো তার চোখ ছানা বড়া ভাবতে থাকে। ও মাগো, ছাদে আমার প্রিয় ফল, আগে জানতাম না। গাছ পুরো টইটম্বুর, আমি 3 দিনে শেষ করে ফেলবো। বলে ছাদ থেকে নেমে মেয়েটকে ডাকতে লাগলো। এই শিউলি, আছো? আমাকে মরিচের গুঁড়ো লবণ এনে দাও। কিছুক্ষণ পর একটি মেয়ে আসে, যে কিনা নতুন। কেননা এই মেয়েটিকে রাখার কারণ হচ্ছে এই মেয়েটি অনেক কিছু জানে, চিকিৎসার ক্ষেত্রে জ্ঞানী বলে ভুল হবে, কারণ তার সকল কিছুতেই জ্ঞানী। মেয়েটি মোটামুটি নাম শিউলি। তাই নিলয় এই মেয়েটিকে রোজের খেয়াল রাখার জন্য রেখেছে, যেন রোজি কিছু হলে এই মেয়েটি কিছু না কিছু করে রোজি খেয়াল রাখে। মেয়েটা দৌড়ে ছাদে এলো। রোজি কথা মতো জিনিস নিয়ে রোজি মেয়েটির হাত থেকে ছো মেরে কৌটা নিয়ে নিল এবং বড়ই গাছের নিচে বসে পড়ে পেরে পেরে খেতে লাগলো। মেয়েটার মুখেও জল চলে এসেছে। মেয়েটা রোজির দিকে তাকিয়ে আছে। এটা দেখে রোজি বলল, নজর দিচ্ছ? না ম্যাম।
ম্যাম বইল না, আপু বলো। রোজি আবার বলল। তাকিয়ে না থেকে ছিঁড়ে খাও। আমি তোমাদের স্যারের মতো এতটা নির্দয় না। আর এমনি তাকিয়ে থেকো না, আমার বাচ্চার পেট খারাপ, আমার বাচ্চার পেট ব্যথা করবে। মেয়েটা ভরকে গেল, তাও কিছু বলল না। এমনি মেয়েরা টক দেখে পাগল হয়ে যায়। মেয়েটা একটু একটু করে খেতে লাগলো। রোজি একটু মেখে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। এটা একজন মেড ভিডিও কলে দেখাচ্ছে নিলয়কে। অনেকক্ষণ পর আশা এলো। আশা এর আগে কখনো নিলয়দের বাসার ছাদে আসেনি। এসে নিজের বোনকে এভাবে টক খেতে দেখে এবং সাথে মেয়েটা কিভাবে টক খেতে দেখে নিজের লোক যাবে, সে দৌড়ে বোনের কাছে গিয়ে বসলো। নিজে একটা একটা করে ছিঁড়ে খেতে লাগলো। কেননা বড়ই গাছটা বেশি বড় না, এটা বাইরের গাছ, তাই নিচ থেকে ফল হওয়া শুরু হয়েছে। বসে বসে কি শুয়ে শুয়ে পেরে খাওয়া যাবে। রোজি আশাকে নিজের পাশে বসতে দেখলে জিজ্ঞেস করলো। মা কই? নিচে। রোজি আশার মাথায় গাঁটটা মেরে বলল। আমিও তো জানি মা নিচে। করছেটা কি এটা? বলগাদি। তোমার জন্য ও হেলদি ফুড বানায়, মানে নুডলস। নিলয় অনেক কেয়ারফুল রোজির প্রতি, তাই রোজির মাকে সকল কিছু বুঝিয়ে দিয়ে গেছে যেন বাইরে কোনো কিছু না খায় ও। তাই রোজি মা চালের গুঁড়ো দিয়ে ঘরে নুডলস বানাচ্ছে, সেটা সেদ্ধ করে অলিভ অয়েল দিয়ে রান্না বসান। রোজির প্রত্যেকটা খাবার বাসায় বানানো। রোজির মা তাই সকল কিছু বাসায় বানান, তবে একা নয়, মেয়েটা আছে তারা সাহায্য করে। আশা কথা শুনে রোজি বলল। ওকে, খাবো নুডল। বলে খিলখিলিয়ে হেসে উঠল। এটা দেখে শিউলি ও আশাও হেসে উঠল। এমনি কেটে গেল 2 দিন। রোজি ও আশা শিউলির সাথে অনেক ক্লোজ হয়ে গেছে। মনে হয় যে ওরা 3টা ফ্রেন্ড। রোজি বেশিরভাগ সময় ওদের সাথে কাটায়, কিন্তু রাতে ঘুমাতে গেলে নিলয়ের কথা মনে পড়ে, কিন্তু লোকটাকে কলে পায় না। অনেক ব্যস্ত মনে হয়, অভিমান হয় রোজি, কিন্তু পরক্ষণে মনে পড়ে যে লোকটা তো তাদের জন্যই কষ্ট করছে, না হলে সে যে লুচু রোজিকে ছাড়া থাকতে পারে। কি যেন একটা ভেবে সে নিলয়কে কল করে। নিলয় কল ধরতে রোজি খুশি হলো, যাক লোকটা কল ধরেছে। হ্যালো রোজ, রাগ করেছো জান? কাজ শেষ জান, 2 দিন পর আসবে, বন্ধুদের সাথে একটু ঘুরি। রোজি এটা শুনে কল কেটে নিলয়কে ভিডিও কল দিল। নিলয় কল ধরেই শুকনো ঢোক গিল, কারণ রোজি ইনার পরে ভিডিও কল করেছে, ফোকাস দিয়ে রেখেছে নিচের বক্ষস্থলে। নিলয় খালি ঢোক গিলছে। রোজি ঠোঁট দিয়ে চুমু দেখাচ্ছে, ঠোঁট গোল করে বিভিন্ন ভঙ্গিমা করছে। এগুলো দেখে নিলয় পাগল প্রায়। নিলয় বলল। জান থামো বলছি। নো নো নো। জান কন্ট্রোল হারিয়ে ফেলছি কিন্তু। আমি কি করব তাতে? আমি দাঁড়িয়ে যাচ্ছি জান, থাম তুই, এত দূর আমি কি করব? আমার গরম করলে কিন্তু তোর খবর আছে। করবই। নিলয় কল কেটে দিল। রোজির এটা দেখে মুখে আধা নেমে এলো। ঠিক তখনই রাত 9টা। রোজি আর কিছু না করে ঘুমিয়ে পড়ল। প্রায় মধ্যরাত, প্রায় 5টা ছুঁই। নিজের শরীরে কম্পন অনুভব করলো রোজি, সাথে বিছানাও নড়ছে তুমুল বেগে। ভাবলো ভূমিকম্প হচ্ছে। নিজে কিছু অনুভব করছে, তবে খারাপ না, ভালোই লাগছে। কম্পন কিছুটা বাড়তে ঘুম কিছুটা পাতলা হলো। একটু নড়তে কম্পন থেমে গেল, তবে এটা অনুভব করলো তার নাচ দিয়ে কি যেন বেরিয়ে গেল। কিন্তু হঠাৎ বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবি শয়তানা মা রাযাকতানা বলেই দিল একটা অমনি রোজি। আ নিলয় খুবই দ্রুত দোয়াটি পরে প্রবেশ হলো, তাই রোজি চিৎকার করে উঠল ব্যথায়। নিলয় কি আর থামে, নিজের কাজ করতে ব্যস্ত, কেননা নিলয় যেভাবে পেরেছে সেভাবেই এসেছে। বউ ভিডিও কলে যা ইঙ্গিত দিল, না এসে পারা যায়। রোজি ভয়ে ভয়ে বলল। আপনি? কাকে ভেবেছিলে? আমি ভয় পেয়ে গিয়েছি। আর কি করছেন? ছাড়ুন আমায়। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল রোজি। নিলয় রোজিকে জাপটে ধরে বলল। নড়বি না বউ, আমায় শান্ত হতে দে। বাবুর কিছু হয়ে যাবে তো? 1 মাসও হয়নি, ডাক্তার থেকে পারমিশন নিয়েছি। এত রাতে ডক্টর পেলেন কই? শালাকে 1000টা কল দিছি, ধরেনি, তাই বাসায় গিয়েছি, দেখি বউয়ের সাথে 1-1 করছে, তাই বউকে তুলে নেওয়ার হুমকি দিয়েছি। আর কি বেটা, সকল ফাইল বের করে তারপর পারমিশন দিয়ে দিছে। ছাড়ুন, কি করছেন? বিদেশের খাবার খেয়ে পাওয়ার বেড়ে গেল নাকি? 6 দিন বউকে ডিএনএ দেয়নি, তাই সব একত্রে হয়ে পাওয়ার বেড়ে গেছে। আবার তুই বউ যা দেখালি আমাকে, তাই এভাবে আসতে হলো। এতটুকু তো তোর পাও না, তাই না? বলে রোজির ঠোঁটে ঠোঁট চেপে ডিপলি কিস করতে লাগলো।
রোজিও আর না থাকতে পেরে রেসপন্স করতে লাগলো। অনেক দিন পর রোজি ঠোঁট ছেড়ে রোজির বুকে হাত দিয়ে চাপতে লাগলো। রোজি চোখ বন্ধ করে শুধু অনুভব করছে। অনেকক্ষণ যেতে নিলয় সফট থেকে একটু উগ্র হলো। প্রচণ্ড গতি ব্যবহার করতে রোজি কুকিয়ে ওঠার আগেই বিছানা কেকিয়ে উঠল। রোজি চিৎকার করে উঠল, চোখে পানি চলে এসেছে। আ চুপ। ওগুলো দেখানোর আগে মনে ছিল না তোমার জান? তুমি জানো যে তোমাকে দেখলে আমার সাপ বিল ছেড়ে বের হয়ে ফুঁসে ওঠে। নিলয় আর গতি ব্যবহার করতে বিছানা নড়তেও শব্দ করতে লাগলো। এটা দেখে নিলয় বলল, এই বউজান, নিচে আয়, এটা বেশি শব্দ করছে। আরও বলল, নিচে আয়, আমার সফটলি ভালো লাগে না। বলে রোজিকে তুলে নিচে নিয়ে একটা মোটা কম্বল বিছিয়ে রোজিকে সেখানে শুইয়ে দিল। আ বললাম না আমার সফটলি ভালো লাগে না। বলে কাজ করতে লাগলো। অনেকক্ষণ পর রোজি শুয়ে গেল। রোজি শব্দ করতে লাগলো। আ অনেকক্ষণ পর নিলয় নিজের দুহাত দিয়ে রোজির বুকে জোরে চাপ দিয়ে ধরলো। রোজিও আ করতে করতে নিলয়ের চুল খামচে ধরলো। নিলয় কয়েকটা ধাক্কা দিয়ে আরও একটা ধাক্কা দিয়ে নিচে ওটা ওখানেই রেখে রোজির উদম বুকের মাঝ বরাবর মুখ গুজে দিল। দুজনে কাঁপতে লাগলো। অন্তিম মুহূর্তের জন্য আর দুজনের মুখে সুখকর গঙ্গানি শব্দ। রোজি কেঁপে উঠল। দুজনে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ যেতে রোজি মুচড়ামুচড়ি শুরু করলো। নিলয় ওভাবে থেকে রোজিকে আরও চেপে ধরলো। বেচারি আর কি করবে, ওভাবেই শুয়ে থাকলো নিচে। শুয়ে থাকার কারণে পুরো শরীর লাগছে অবশ্যই আছে। অনেকক্ষণ পর নিলয় রোজির থেকে উঠল। নিলয় উঠে রোজিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল, কারণ সে যেন আজকে যে লোড দিয়েছে রোজি হেঁটে যেতে পারবে না। গিয়ে দুজনে একসাথে শাও নিল। দুজনে একদম ফ্রেশ হয়ে বের হলো। বের হওয়ার পরপরই নিলয় রোজিকে দুধের গ্লাস এগিয়ে দিল আর বলল, এটা খাও। আর শোনো বউ, ব্যথা করছে। করুন, কথা বলবেন না। বলে মুখ ফুলিয়ে রাখলো। নিলয় আর কি বলবে, ওটা খেতে ইশারা করলো, কিন্তু রোজি ডানে বামে মাথা নাড়ল, মানে সে খাবে না। এটা দেখে নিলয় চোখ রাঙিয়ে বলল, এটা খাবে না, আমার ধাক্কা আরও খাবে। এটা শুনে রোজি বড় বড় চোখ করে নীলয়ের পানে চাইল। রোজি জিজ্ঞেস করলো, আপনি একটু ঠোঁট কাটা কেন? বউয়ের কাছে ঠোঁট কাটা না হলে কার কাছে গিয়ে ঠোঁট কাটবো শুনি? আপনার মাথায় এসব কথা কে দেয়? তুমি ছাড়া কে দিবে? রোজি ভাব নিয়ে বলল, মোটেও আমি এসব কথা বলিও না, এবং আপনার কথাও দেই না। যাককে, এগুলো বাদ দাও, এখন গ্লাসটা ফিনিশ করো। রোজি হাত দিয়ে নাক চেপে ধরে তারপর গ্লাসটা পুরো ফাঁকা করে দিল। তারপর দুজনে বারান্দায় গেল, কেননা এখন সকাল টাইম। বারান্দায় গিয়ে দুজনে অনেক খুনসুটি করলো, হাসি তামাশা করলো। নিলয় রোজির চুলগুলো মুছে দিল এবং রোজি ও নিলয়ের চুলগুলো মুছে দিল। নিলয় বারান্দায় দোলনাটায় বসে এবং রোজি তার কোলে এভাবে বসে বসে দুজন সূর্যোদয় দেখল। তারপর দুজনে ঘরে এসে ঘুম দিল। কেটে গেছে অনেক দিন। রোজির এখন 2 মাস চলছে। নিলয় যে তার কি খেয়াল রাখছে তা সকলের চোখেই পড়ছে। রোজির মুড সারাদিন খারাপ থাকে বলে নিলয় রোজির পরিবার নিজের বাসায় এনেছে, যেন রোজি তার মা এবং তার বোনকে দেখে একটু শান্তি পায়, একটু প্রাণ খুলে কথাবার্তা বলতে পারে। একটা মেয়ে মানুষ তো সব কিছু তার স্বামীকে বলতে পারে না, তাই নিলয় এই কাজটা করেছে। রোজ, দ্রুত রেডি হও যান। হচ্ছি তো, ওয়েট করুন না। ডক্টর চলে আসবে, আমাদের প্রথম সিরিয়াল। এই তো হয়ে গেছে। বলে রোজি নিলয়ের সামনে এসে দাঁড়ালো। রোজি একটা ঢোলা ঢালা গোল ফ্রক পরেছে, মাথার চুলটা পিছনে পনিটেল করে রেখেছে। যেহেতু রোজির এখন থেকে একটু অস্বস্তি হয়, সে রোজিকে ডক্টর দেখিয়ে আনে, সব নর্মাল। এখন থেকে অনেক জেদ দেখায় রোজি। তার যেটা খেতে ইচ্ছে করবে না সেটা সে খাবেই না। যদি কেউ তাকে জোর করে খাওয়াতে আসে, জেদ দেখায় অনেক। তাই রোজির মা এবং বোনকে ছাড়াও নিলয়কে অনেক খাটতে হয়। নিলয় অফিসের সকল কাজ শেষ করে খুবই দ্রুত বাসায় চলে আসতে হয়। রোজির মা এবং রোজির বোন রোজিকে সামলাতে পারে না। নিলয় ছাড়া রোজিকে এখন কেউই সামলাতে পারে না। নিলয়কেই সামলাতে হয় রোজিকে। মাঝে মাঝে তো রোজির জেদ দেখে এটা ওটা ভেঙেও ফেলে, তাও নিলয় রোজিকে খালি বোঝায়। এই তো কিছুদিন আগে হয়ে গেল এক কাণ্ড। রোজ, এটা শেষ আর নেই, খেয়ে নাও। খাবো না বলতেছি তো। খাও যান প্লিজ। খাবো না। খাও, এটাই শেষ। বলতে রোজি উঠে নিলয়ের শখের শোপিসগুলো ভেঙে ফেল। শব্দ শুনে রোহিত দৌড়ে এলো। নিলয়ের শখের শোপিসগুলো ভাঙা দেখে নিলয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই, এটা কি হলো? থাক, আমার বউই তো ভেঙেছে।
রোজির মাও দৌড়ে আসলেন। মেয়ের কাণ্ড দেখে মেয়ের দিকে এগিয়ে গেলেন। মেয়েকে একটু ধমকে বললেন, আরে মা, ও না ভাঙলে কে ভাঙবে? থাক মা, ওর যা করার করুক। রোজি চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় রোজিকে নিজের কাছে আনলো, এনে নিজের এক পায়ের উপর বসালো। গেট আউট এভরিওয়ান, আই নিড সাম প্রাইভেসি উইথ মাই লেডি। বলতে দেরি সবার বের হতে দেরি হলো না। নিলয় রোজিকে ঘোরালো নিজের দিকে, বলল, জান, এমন করো কেন তুমি? আমার ভালো লাগে না। আচ্ছা, আর খাওয়াবো না। বলে রোজিকে রেখে দিয়ে হাত ধুয়ে আসলো। রোজিকে কোলে তুলে বেলকুনিতে নিয়ে গেল। গিয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। রোজি এত নীরবতা দেখে মুখ তুলে নিলয়ের দিকে চাইতে নিলয় রোজির চুলগুলো আঁকড়ে ধরে রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রোজি এহেন আক্রমণে কেঁপে উঠল। অনেকক্ষণ পর নিলয় রোজিকে ছালো। দুজন খালি হাঁপাচ্ছে। তারপর নিলয় রোজের মাথাটা নিজের কাঁধে রাখলো। রোজিও নিজের মাথাটা নিলয়ের কাঁধে রেখে চোখ দুটো বন্ধ করে রাখলো। এভাবে নিলয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর নিলয় রুমে ফিরে গেল। রোজিকে বিছানার এক পাশে শুয়ে দিয়ে নিজেও অপর পাশে শুয়ে পড়ল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথাবার্তা বলতে লাগলো। এই ওদের গল্প আর কি। কথার ফাঁকে ফাঁকে নিলয় রোজির শরীরে স্পর্শ করতে লাগলো। এমনি অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ রোজি জিজ্ঞেস করলো, নিলয় শুনুন, বলো। আমাদের মেয়ে হবে না ছেলে? আমি কি করে জানবো? ডিএনএ তো আপনি দিছেন। নিলয় ভ্যাবাচাকা খেয়ে গেল। ডিএনএ দিলেই কি আমি বলতে পারবো? আপনি দিয়েছেন না? তো তো আপনি নিশ্চয়ই জানবেন ছেলে না মেয়ে হবে। আল্লাহ, এই কি বাঁচার সাথে পড়লাম। এভাবে রোজি উল্টাপাল্টা কথা বলতে বলতে দুইটাই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার ফোনে একটা কল আসে। নিলয় প্রায় মিশনে বাহিরে যায়। আগে যেহেতু রোজি জানতো না এগুলো, তাই নিলয় বেশ কিছুদিন মিশন থেকে বিরতি নিয়েছিল। কিন্তু এখন দেশের যা অবস্থা, নিলয়কে আবার মাঠে নামতেই হবে। এতদিন নিলয় তার ফোর্সদের সাহায্যে এতদিন যেই কাজ করিয়েছে তাতে দেশটা নারী পাচার, শিশু পাচার, হত্যাকাণ্ড অনেক কমেছিল। কিন্তু নিলয় কিছুদিন বিরতি নিতেই যা ঘটাচ্ছে, এই লোকেরা নিলয়কে কিছু তো করতে হবে। তেমনি আজ নিলয় বের হয়েছে। তার কাছে খবর এসেছে যে বর্ডারে কিছু লোক পাচার হচ্ছে, বিদেশে চাকর হিসাবে বিক্রি হবে। তাই রাত 2টায় রোহিত এসে ডাকতে নিলয় রোজির জন্য একটা চিকুট রেখে রোজির মাকে তুলে সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। নিলয় বর্ডার যেতে নিজের গাড়ি থেকে বের হয়, কিন্তু সেখানে গাছপালা, পিলার, কন্টেন ছাড়া কিছুই নেই। হঠাৎ নিলয়ের হাত দিয়ে দুটি তালি দিতে একটি হেলিকপ্টার চলে আসে। কেননা নিচে দাঁড়িয়ে কিছু দেখা যাচ্ছে না। হেলিকপ্টারে উঠতেই হেলিকপ্টারটা উপরে উঠতে শুরু করে। অনেকখানি উপরে উঠতে নিলয় তার সুচালো দৃষ্টি নিচে তাক করল, কিন্তু ও মায়ে হালকা হালকা আলো ছাড়া কিছুই নেই। শিট। বলেই সিটি মারল। সাথে সাথে চারদিকের আলো নিভে গেল, কিন্তু কিছু দূর হালকা হালকা আলো জ্বলছে। নিলয়ের হেলিকপ্টারটি সেখানে এগিয়ে নিল পাইলট। নিলয় দেখতে পেল কিছু লোক হাতের অস্ত্র সাধারণ মানুষকে গুনছে আর একজন একজন করে কন্টেনারে ঢুকাচ্ছে। নিলয় দেখল তার মাঝে কিছু নারীও আছে যারা তাদের বাজেভাবে স্পর্শ করছে। যে মেয়েগুলো বেশি সুন্দর তাদের যার যার ভালো লাগে তারা এক এক করে সাইড করে রাখছে। নিলয় জানে বাছে কি তো মেয়েদের তারা কি করবে। তাদের বিক্রি করার আগে তারা এই সুন্দরী মেয়েদের ভোগ করবে, তারপর পাচার করবে। নিলয় হাঁপ ছেড়ে বাঁচল। যাক, ভালো সময় এসেছি। ইতিমধ্যে তাদের সকল পুরুষ গোনা শেষ। এখন বাছাই কি তো মেয়েগুলোকে কন্টেনারে নিয়ে যাচ্ছে লোকগুলো। এটা দেখে নিলয় দ্রুত নিচে নামে এবং সেই ফাইটিং ফোর্স 10 গাড়ি থেকে আসে। এসে চারিদিক ঘিরে নেয়, কেউ যেন পালাতে না পারে। নিলয় হেলিকপ্টারের হাতল ধরে ঝুলে পড়ে, স্টাইল করে নামে। তাকে দেখে লোকগুলো ঠক গিলে তারা হয়তো ভাবছে এটা তো অতি সিক্রেট ছিল, তাহলে এই মাফিয়া জানলো কেমনে ভাই? নিলয় নামার পর বলল, তোদের বসকে ডাক। লোকগুলোর মধ্যে একজন একটু বড় কন্টেনারের সামনে গিয়ে ঠকঠক করে ভেতর থেকে কি যেন এসে লোকটার বুকে সজোরে লাথি দিল। লোকটা ছিটকে পড়ল। যে লোকটি লাথি দিছে সে কন্টেনার থেকে হালকা বের হলো। লোকটি অর্থ উলঙ্গ এবং মাতাল। নিলয় নিজের দৃষ্টি তাক করলো লোকটির পুরুষাঙ্কে দেখে বোঝা যাচ্ছে সে কিছু করছিল। নিলয় একজন মেয়েকে পাঠালো, কেননা তার
ফোর্সে মেয়েও আছে। মেয়েটা এগিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভেতরে গিয়ে দেখলো একটা মেয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। মেয়েটার বেশি কিছু হয়নি আর কি, আসল কাজ করা হয়নি, ধস্তাধস্তি হয়েছে শুধু। মেয়েটা নিলয়কে সকল কিছু জানাতেই নিলয় রেগে বলল, রোদ, রেদু, এই বাস্টার্ডকে আস্তানায় নিয়ে যা। রোহিত নিলয়ের এমন হুঙ্কারে দূরত্বতাকে উত্তম মাধ্যম দিয়ে রেদওয়ানের হাতে তুলে দিল। রেদওয়ান সে লোকটাকে নিচের জিপ গাড়িতে তুলে একজন লোককে দিয়ে পাঠিয়ে দিল নিজেদের আস্থানায়। ওদিকে নিলয় সকল মেয়েদের লেডি গার্ড দিয়ে ব্যাকআপ দিয়ে সরিয়ে নিয়ে যায় আর পুরুষদের আস্তে করে সরিয়ে দেয়। সে চায় না এই মিশনের জন্য তাদের কোনো ক্ষতি হোক, তারা তাদের বাসায় সফল হয়ে ফিরুক। সে আশেপাশে যত সব গার্ডগুলো ছিল তাদেরকেও মারার ইশারা করে আর নিলয় হেলিকপ্টারে চড়ে বসে নিজেদের আস্থানায় চলে যায়। আস্থানায় আসতেই রোহিত দ্রুত পায়ে এগিয়ে এলো, বলল,